নমস্কার। মেনস্ট্রুয়াল হাইজিন বা ওয়াটার স্যানিটেশন এই কথাগুলো যখন আমরা বলি তখন একটা বিশদ ব্যাপার আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তৎসঙ্গে এমন কিছু কিছু কথা যেগুলো হয়তো বা আমাদেরকে আটকে দেয় যে এই সম্বন্ধে আলোচনা করার জন্য। তাকে নিয়েই সেই কথাগুলোকে নিয়েই আজকে আমাদের এই আলোচনায় আমরা থাকব। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মধ্যে রয়েছেন স্টেট জেন্ডার কোঅর্ডিনেটর সমগ্র শিক্ষা শ্রীমতী মোনালিসা দাস মহোদয়া। নমস্কার ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত দূরদর্শনের পর্দায়। আজকে এই নিয়ে আমরা আলোচনায় থাকব, বিভিন্ন কথা বলবো এবং বিভিন্ন ধরনের রসদ আমরা পাবো। কারণ কেন অনেক ধরনের কথা আছে যেগুলো আমরা চুপ করে থাকি বা লুকিয়ে রাখি, সেই কথাগুলো বলবো আমরা। তার সাথে সাথে অত্যন্ত আনন্দিত আমাদের মধ্যে রয়েছেন ন্যাশনাল হেলথ মিশনের ডক্টর ঈশিতা গুহ মহোদয়া। নমস্কার ম্যাডাম, অনেক অনেক স্বাগত আপনাকেও দূরদর্শনের পর্দায়। যেটা বলছিলাম মোনালিসা ম্যাডামের সাথে যে মেনস্ট্রুয়াল হাইজিন এবং ওয়াটার স্যানিটেশনের কথাটা যদিও বা আমরা একটা তথাকথিত কথা আমরা শুনি, কিন্তু মেনস্ট্রুয়াল হাইজিনটাকে আমরা সবসময় লুকিয়ে রাখতে পছন্দ করি আর কি সাধারণত। যদিও এখনকার সময়ে এই কথাগুলো আমাদের বলার একদম এমন একটা সময় এসে গেছে যে সবার মধ্যে সেটা ছড়িয়ে দিতে হবে। আমাদের জানাশোনা এবং আমাদের জ্ঞানের পরিধিটা আমার মনে হয় এখন ভীষণভাবে প্রয়োজন এটা বাড়ানোর জন্য। প্রথমে যে প্রশ্নটা আমাদের থাকবে সেটা হচ্ছে বিদ্যালয়ে নিরাপদ পানীয় জল, এটা যে একটা ব্যাপার রয়েছে সেই সম্বন্ধে ম্যাডাম আমি বলবো, জিজ্ঞেস করবো ঈশিতা ম্যাডামের কাছে, নিরাপদ পানীয় জল বিদ্যালয়ে থাকা কতটা জরুরি? হ্যাঁ, নিরাপদ পানীয় জল খুবই জরুরি। কারণ বিদ্যালয়ে আমাদের ছাত্রছাত্রীরা, যারা আমাদের ছেলেমেয়েরা থাকছে, তারা দিনের একটা ম্যাক্সিমাম পিরিয়ড বিদ্যালয়ে কাটাচ্ছে, অলমোস্ট 5 to 6 আওয়ার্স বা তারও বেশি হতে পারে। সো ওই সময়টাতে ওরা যে জল পান করছে বা অন্যান্য কাজে জল ব্যবহার করছে, সেটা বিশুদ্ধ জল হওয়া দরকার। প্রথম পানীয় জলের কথা বলি, যে পানীয় জল বিশুদ্ধ যদি না হয়, জলবাহিত বিভিন্ন রোগ আছে, যেমন টাইফয়েড, কলেরা, পেটের অসুখ, জন্ডিস, হেপাটাইটিস এ, এমন অনেক রোগ আছে যেগুলো জলবাহিত, ওইগুলোর সম্ভাবনা অনেকটা বেশি থাকে। আর এছাড়াও আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে জল কতটা পরিমাণ বাচ্চারা খাচ্ছে সেটাও খুব ইম্পর্টেন্ট। দিনে যেমন দৈনিক 2 থেকে 3 লিটার মিনিমাম খাওয়া দরকার প্রত্যেক প্রাপ্তবয়স্ক লোকের। সো পরিমাণ মতো জল যাতে স্কুলগুলোতে থাকে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে, যাতে বাচ্চারা ডিহাইড্রেটেড না হয়। ডিহাইড্রেশন হলে তাদের মনোযোগ শক্তি বা তাদের যে কার্যক্ষমতা সেটা অনেকটা কমে যাবে। সো সেটা আবার স্কুলে এফেক্ট করবে, ওদের পারফরমেন্সে এফেক্ট করবে। সেজন্য বিশুদ্ধ জল যাতে তারা সুস্থ থাকে, রোগ থেকে দূরে থাকে, সেটা খুবই জরুরি। একদম একদম। এবং এই নিরাপদ পানীয় জলের সাথে সাথে ঠিক পরবর্তী ধাপে যেই প্রশ্নটি চলে আসে, আমি মোনালিসা ম্যামের কাছে চলে আসবো, সেটা হচ্ছে একটি বিদ্যালয়ে একটা বাচ্চা অনেকক্ষণ সময় ধরে থাকে, এটা ম্যাডাম বললেন, এবং আমরা সকলেই জানি, আমরা নিজেরাও রয়েছি। তো সেখানে এতটা সময় ধরে স্যানিটেশন একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল করে। ইম্পর্টেন্ট যে এত পার্ট একটা রয়েছে আমাদের সকলের লাইফের, এই স্যানিটেশনটা কতটা নিরাপদ হওয়া প্রয়োজন একটা বিদ্যালয়ে, সেটা ম্যাডাম একটু বলুন। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটি স্কুলেই যাতে স্যানিটেশন ব্যবস্থা মানে উপযুক্ত থাকে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেহেতু মেয়েরা বিভিন্ন সময়ে ডিউরিং তাদের পিরিয়ডের সময় বিদ্যালয়ে আসছে, যদি স্যানিটেশন ব্যবস্থাটা ভালো না থাকে, ওদের অনেক সময় ইনফেকশন, ইউটিআই ইনফেকশন, অনেক কিছু হতে পারে। প্লাস যদি স্যানিটেশন ভালো না হয়, তো সেম ম্যাডাম যেটা বললেন, আমাদের ডক্টর ম্যাডাম যেটা বললেন, যে বিভিন্ন পেটের অসুখ টুসুখ, কৃমির আক্রমণ, এগুলোও হতে পারে। এখন তো এটা ভীষণভাবে মানে আমি বলবো না, বিদ্যালয়ে যখন ছেলেমেয়েরা যায় তখন তাদের সব ব্যাপারই আমাদের সার্বিক যে ডেভেলপমেন্ট যেটা বলে সেটার দিকে যেমন লক্ষ্য রাখা হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে বলুন বা কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস কথা বলুন, সেই ক্ষেত্রে কিন্তু স্যানিটেশন এবং ওয়াটার ব্যাপারটা, এই দুটো কিন্তু ভীষণ একটা জরুরি কাজ করছে আমাদের সকলের স্বাস্থ্যের জন্য। এবং তার পাশাপাশি মোনালিসা ম্যাডামের থেকে একদম আমি ঈশিতা ম্যাডামের কাছে আবার চলে যাব যে কথাটা নিয়ে, যেটা দিয়ে আমরা আজকে শুরু করেছি আমাদের আজকের এই আলোচনা, এবং যেটা আমরা খুব চুপ থাকতে ভালোবাসি, বা যেহেতু আমরা বলি যে এটা মহিলাদের ব্যাপার, বা যে মাসিক স্বাস্থ্যবিধি, বা যেটা আমরা মেনস্ট্রুয়াল হাইজিনের কথা বলবো। মেনস্ট্রুয়াল হাইজিন এটা সম্বন্ধে আপনি প্রথমে বলুন, কারণ আমাদের দর্শক শ্রোতারা যারা দেখছেন তাদের জন্য সেটা হবে যে একটা পরিষ্কার ধারণা যে সকলের জন্য। আপনি সে ব্যাপারে একটু বলুন, এটা কি? প্রথম তো আমি মেনশন করব যে আমাদের মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড যেটা বলি, মাসিক যেটা হয় মেয়েদের, প্রত্যেক মেয়েদের হয়, সাধারণত
এখন দেখা যাচ্ছে যে 9-10 বছর শুরু হচ্ছে এবং 45 to 50 ইয়ার্স অবধি সবারই কন্টিনিউ হচ্ছে। কিন্তু সমাজে একটা ধারণা এখনো আছে যে আমরা মাসিক নেই বা মেনস্ট্রুয়েশনে অতটা কথা বলতে চাই না, যদিও এখন স্কুলগুলোতে এমন অনেক গভর্নমেন্ট স্কিমস আছে এবং হেলথ ডিপার্টমেন্টও ওই স্কিমসগুলোতে আমরা কোলাবোরেটলি অনেকগুলো অ্যাক্টিভিটিস করছি, যেখানে আমরা সাধারণত স্কুল স্টুডেন্টসদেরকে অ্যাওয়ারনেস জেনারেশন করি। সেখানে শুধু মেয়েদের না, ছেলেদেরকেও, কারণ ছেলে মেয়ে দুজনেরই জানা দরকার, বিকজ মেনস্ট্রুয়েশন একটা নর্মাল বায়োলজিক্যাল প্রসেস। এটা সম্পর্কে ছেলেদেরও ঠিক ততটাই নলেজ থাকা দরকার যতটা মেয়েদের। সেজন্য আমাদের স্কুল ডিপার্টমেন্ট অনেক কিছু প্রয়াস নিয়েছেন এবং হেলথ ডিপার্টমেন্টও আমরা কোলাবোরেটলি অনেকগুলো অ্যাক্টিভিটিস করছি স্কুল হেলথ প্রোগ্রামের আন্ডারে। এবং মেনস্ট্রুয়াল হাইজিন যদি আমি বলি, মেনস্ট্রুয়াল হাইজিন খুব ইম্পর্টেন্ট। ওই যে পিরিয়ডটা যে 5-6 দিন একটা মেয়ে ব্লিড করে, সেই পিরিয়ডটাতে কিন্তু ওর স্পেশাল কিছু জিনিস বা কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। যেমন কি ব্যবহার করছে সে, স্যানিটারি ন্যাপকিন বা এখন আরও অনেক কিছু আছে, স্যানিটারি ট্যাম্পুনস আছে, তারপরে প্যান্টিস পাওয়া যায়, পিরিয়ড প্যান্টিস পাওয়া যায়, মেনস্ট্রুয়াল কাপস আছে যেগুলো রিইউজেবল, ওই ধরনের অনেক কিছু আছে। সো ওইগুলো ইউজ করা যেতে পারে। আর নোংরা বা রিইউজেবল কাপড় যেটা আগে ধরুন অনেকে ইউজ করে, সেটা অ্যাভয়েড করাই ভালো, বিকজ ওইটাও কিন্তু একটা ইনফেকশন সোর্স হয়ে যায়, যেগুলো রিইউজেবল। সেজন্য ওয়ান টাইম ইউজ করে ডিসপোজেবল স্যানিটারি ন্যাপকিনস বা ওইগুলো ইউজ করা যায়। যদিও মেনস্ট্রুয়াল কাপ রিইউজেবল, বাট এটার কিছু প্রসিডিউর আছে কিভাবে আমরা এটাকে আবার মানে পরিশুদ্ধ করতে পারি এবং রিইউজ করা যায়। সো ওই প্রসেসগুলো মেনে চলতে হবে। আর এছাড়া আমাদের মেয়েদের জানতে হবে যে কত সময় পর পর তাদের এই যে ন্যাপকিনসগুলো চেঞ্জ করতে হবে। সাধারণত 4 থেকে 6 ঘন্টার মধ্যে ডেইলি চেঞ্জ করা দরকার। হ্যাঁ ম্যাডাম, এখানে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। এখানে কিন্তু আমাদের অনেকেরই এই ধারণাটা নেই। মানে আমি বলবো একদম সেই ছোটবেলা থেকে, যেটা আপনি প্রথম বলছিলেন আমাকে, এখানে আরো 2-4টি প্রশ্ন আমার মাথায় যেটা হলো, সেটা হচ্ছে এখনকার দিনে দেখছি আমরা যে মেনস্ট্রুয়াল সাইকেলটা অনেক ছোটবেলা থেকে শুরু হয়েছে। এটার কি কোনো ধরনের কারণ আপনারা জানেন বা এরকম কিছু কারণ রয়েছে? দেখুন, এটা একদম নর্মাল। এটা ব্যক্তি বিশেষে একটু আলাদা হতে পারে। এটা জেনেটিক্যালি না, এটা হরমোনাল, সবকিছুই হরমোনাল। এখন বাচ্চাদের গ্রোথও একটু বেশি থাকে, হ্যাঁ, আর তো তাড়াতাড়ি আসতেই পারে। সো এটা চিন্তার বিষয় না। এটা অনেকে ভাবে যে তাড়াতাড়ি আসলে কোনো প্রবলেম হবে কিনা, সেটা মোটেও কোনো প্রবলেম নেই। বা দেরিতে কারোর আসতে পারে, সেটা নিয়েও মা বাবারা অনেক সময় প্যানিক হয়ে যায়, ডক্টরের কাছেও আসে। সো আপনারা ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন, বাট এতে প্যানিক হওয়ার কিছু নেই। অনেকের 9 বছরে আসে, অনেকের 15 বছরের মধ্যে আসে, বাট এই পিরিয়ডটার মধ্যে সাধারণত এসে যাওয়ার কথা। যদি কোনো কারণে না আসে, তাহলে আপনারা অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান, ডক্টরের পরামর্শ নেন। এর সাথে সাথে আমরা জানলাম যে মেনস্ট্রুয়াল হাইজিনটা কি। সাধারণ ক্ষেত্রে কি হয় যে মায়েরা সাধারণত মেয়েদেরকে বুঝিয়ে দেয়। ম্যাম একটু আগে বলছিলেন রিইউজেবল যে কাপড়গুলো আছে, আমাদের সেই আগের যে আমাদের বলবো আগের প্রজন্ম তাদেরকে যদি যাই আমরা, সেখানে আমরা সাধারণ ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাই দেখতাম বা আমরা জানতাম। তার পরবর্তী সময়ে স্যানিটারি ন্যাপকিন এসছে এবং তার পরবর্তী সময় এখনকার দিনে যেটা ম্যাডামও বললেন যে অনেক ধরনের অপশানস রয়েছে মেয়েদেরকে ইউজ করার জন্য, তাদের হাইজিনটা মেনটেন করার জন্য। মোনালিসা ম্যাডামের কাছে আমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে এই যে ঠিকঠাকভাবে সচেতনতা, সেটা কতটা জরুরি এখন সবার মধ্যে, শুধুমাত্র বিদ্যালয়গামী ছেলে মেয়েদের নয়, সকলের মধ্যে কতটা জরুরি? আপনার এই স্যানিটারি ন্যাপকিন ইউজ যেটা, এটা শুধু বিদ্যালয়ে যে সমস্ত মেয়েরা যাচ্ছে ওদের জন্য না, আমাদের বাড়ির যারা আছেন, আমাদের মা মাসিরা যারা আছেন, ওদেরও জানা দরকার। কেননা যদি আমরা যে সমস্ত জিনিস ইউজ করলে ইনফেকশন হতে পারে, এগুলি অ্যাভয়েড করাই ভালো। আমরা এখন যেমন প্রত্যেক স্কুলেই, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি স্কুলে যেখানে 6 থেকে 12 অবধি যে সমস্ত মেয়েরা পড়াশোনা করছে, ওদের জন্য আমরা স্যানিটারি ন্যাপকিন প্রোভাইড করছি। এটা ফ্রিতে আছে, এটা ফ্রিতে দেওয়া হচ্ছে। গত বছর থেকে আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি এবং এখন এটা কন্টিনিউ দেওয়া হচ্ছে, এই বছরও দেওয়া হবে।
আর ভেন্ডিং মেশিনের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটি স্কুলে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভেন্ডিং মেশিনের মানে এরকম জায়গায় স্কুল প্রতিস্থাপন করে যেখান থেকে মেয়েরা নিতে হয়তো একটু হেসিটেট করে ওই সেটাই, জিনিসটা, হ্যাঁ, হ্যাঁ। বাট আমরা দিচ্ছি ওদেরকেও, টিচারদেরও আমরা অ্যাওয়ারনেস করাচ্ছি যে এই ব্যাপারে যে না এরকম জায়গায় লাগাবেন যেখানে মেয়েরা এসে যাতে ইজিলি জিনিসটা ক্যারি করতে পারে। প্লাস আমরা ডিসপোজেবলের জন্য ইনসিনারেটর দিচ্ছি প্রত্যেকটা স্কুলে, যেখানে ওরা ইজিলি এগুলো ডিসপোজ করতে পারে স্কুলে গিয়ে ব্যবহার করার পর। মোট কথা হচ্ছে আমাদের যতটা লক্ষ্য রয়েছে যে আমাদের এই জায়গাতে পৌঁছতে হবে, সচেতনতা ভীষণভাবে প্রয়োজন এবং সকলে মিলে কিন্তু আমরা সেই কাজটা করতে পারি। ম্যাডামের কাছে আবার চলে যাব, স্যানিটারি ন্যাপকিন এবং প্যাডস যেটাকে আমরা বলি, এখনও আমি দেখি, আমি আমার বিদ্যালয়ে দেখেছি, আমি একদম একটু অন্য ধরনের প্রশ্নটা চলে যাচ্ছি। অনেক সময় যখন ওদেরকে বলি যে যেহেতু ম্যাডাম বললেন যে একদম সুন্দরভাবে ওদেরকে একদম বিনামূল্যে সেই প্যাডগুলো দেওয়া হচ্ছে, ওদের জন্য বরাদ্দ রয়েছে এবং ওরা জানে এখন ওরা পাবে এটা, কিন্তু তারপরেও কিন্তু তাদের মধ্যে একটা বেশ হেজিটেশন কাজ করে যে আমি নেব কি না বা ম্যামের কাছে বলবো কি না। অনেক সময় আমি দেখেছি যে স্টাফ রুমের বাইরে ওরা দাঁড়িয়ে রয়েছে, আমি জিজ্ঞেস করলাম কি কাজ, কেন এসছো বলো, কিছু চুপ করে আছে, কিছু বলতে পারছে না। যখন চুপ করে আছে তখন আমরা মোটামুটি বুঝে যাই যে মেবি তার পিরিয়ডস হয়েছে বা তার প্যাডস প্রয়োজন। জিজ্ঞেস করলাম যে প্রয়োজন কি না, তখন সে বললো না আমার প্রয়োজন নয়, আমি নেব, মানে আমি সেটাকে নিতে এসেছি, আমার যেটা প্রয়োজন আমার পরবর্তী সময় লাগবে সেটার জন্য আমি নেব। ম্যাডামের কাছে আমি জানতে চাই এই যে শিক্ষাটা সেটা আমাদের শুধুমাত্র স্কুলে নয়, বাড়িতে আমাদের অভিভাবকরা রয়েছেন যারা, তাদের কাছেও তো সমানভাবে জরুরি। একদম। এটা কতটা জরুরি? অ্যাকচুয়ালি এটা স্কুলে তো আচ্ছা বোঝানো হচ্ছেই, সাথে প্যারেন্টসরাও যদি সাপোর্ট না করে এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ছেলে মেয়েদেরকে বাড়ি ঘরেও বোঝাতে হবে, সেজন্য স্কুলও কিন্তু এখন প্যারেন্টসদেরকেও বোঝাচ্ছে, প্যারেন্ট টিচার মিটিংয়েও বোঝাচ্ছে, তারপরে আরও কিছু কমিটিজ আছে সেই কমিটিসগুলোতেও বোঝানো হচ্ছে। সো বাচ্চাদেরকে বাড়িতেও বোঝাতে হবে, একটা বয়স পরে বাচ্চাদেরকে জানাতে হবে, ছেলে মেয়ে দুজনকেই জানাতে হবে যে এটা একটা নর্মাল প্রসেস, এটা কেন হয়, কিভাবে হচ্ছে, আর এটা হলে কি করতে হবে, সেই জিনিসটা বোঝাতে হবে। আর আমি বারবার বলছি যে ছেলেদেরকেও বোঝাতে হবে, কারণ ছেলেরাও যদি জানে তাহলে ওদের পিয়ার গ্রুপ, ওদের ফ্রেন্ডসদের যখন দেখবে যে পিরিয়ড হয়েছে স্কুলে বা স্কুলে কোনো অসুবিধায় পড়ছে, তখন ওরা হেল্পফুল হবে, ওরা আরও বেশি কেয়ারফুল হবে। একদম ঠিক। আমার পরবর্তী প্রশ্ন থাকতো সেটা, আমরা ওই দিক থেকে একটু ঘুরে আবার এদিকে চলে আসি। ব্যাপারটা হচ্ছে যে পারফেক্ট স্যানিটেশন, একদম পরিষ্কার জল বা পানীয় জল ছেলে মেয়েদের জন্য ভীষণ প্রয়োজন। এবারে যে প্রশ্নটি থাকছে, আমাদের অনেকের কাছে আমি শুনেছি সেই কথাটা, নিশ্চয়ই আপনারা যখন ফিল্ড ভিজিটে যান সেটা শুনে থাকবেন বা নিজেদের ঘরের কাউকে শুনে থাকবেন, আমার পিরিয়ড হয়েছে আমি স্কুলে যাব না, আমি অ্যাবসেন্ট করব। কেন? কারণ হচ্ছে সেখানে প্রপার হাইজিন মেনটেন করে কোনো শৌচাগার নেই। তাহলে ছেলেদের জন্য তো অবশ্যই প্রয়োজন, এবার ছাত্রীদের জন্য কতটা প্রয়োজন একটা ভীষণ পরিচ্ছন্ন শৌচাগারের? হ্যাঁ, এটা আপনি ঠিকই বললেন যে আমরাও অনেক সময় ফিল্ড ভিজিটে গেলে দেখি বিদ্যালয়ে টয়লেটের কোনো কমতি নেই, প্রচুর টয়লেট থাকে। ইভেন দেখা যায় কোনো কোনো স্কুলে ক্লাসরুম থেকে বেশিও টয়লেট থাকে, বাট ওগুলো পরিষ্কার থাকে না। অনেক সময় রানিং ওয়াটারের ব্যবস্থা থাকে না, ওই জন্য জল ইউজ করে না বাচ্চারা এবং টয়লেটগুলো নোংরা হয়ে থাকে। তো স্বাভাবিক যখন কোনো মেয়ের পিরিয়ডস হয় সে স্কুলে যেতে কিছুটা হেসিটেট ফিল করে, যে তখন তো ওই হাইজিন মেনটেন করতে গেলে আমার জলের প্রয়োজন, তো জল যখন নেই আমি তখন স্কুলে যাব না। হ্যাঁ, এই জায়গা থেকে কি করে আমরা আমাদের তো প্রচেষ্টা, আমাদের দপ্তর চালিয়ে যাচ্ছে প্রত্যেক স্কুলেই যাতে আমরা রানিং ওয়াটার সুনিশ্চিত করতে পারি, পর্যাপ্ত গার্লস টয়লেট বানাতে পারি। তো আশা করি আমরা এর মধ্যে এটা লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছে যাব। আমি ম্যাডামের কাছে এই প্রশ্নের তাগিদেই কিন্তু আরেকটি প্রশ্ন আমার যেটা চলে আসছে, আমরা কিন্তু দেখি ম্যাডাম যেটা বললেন যে সাধারণত অনেক সময় এমন দেখা যায় যে বিদ্যালয়ে টয়লেটের সংখ্যা অনেক রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, রানিং ওয়াটার রয়েছে, কিন্তু মেয়েরা সেটা ইউজ করছে না। আমি আমার স্কুলের কথাই বলি, আমরা কিন্তু তাদেরকে কন্টিনিউয়াসলি কিন্তু এই কথাগুলো বলেই যাই, হ্যামারিং করতে থাকি যে তোমার হাইজিন তোমার মেনটেন করতে হবে। সুতরাং এই রাস্তাটা কি করে পরিষ্কার করা যায় আপনি একটু বলুন।
সেটাও ম্যাডাম আমার যেটা মনে হচ্ছে, ম্যাম যেমন বললেন যে ক্লাসরুম থেকেও বেশি এখন টয়লেটস আছে, এবং সেটাও সত্যি এখন টয়লেটস সব স্কুলে আছে, রানিং ওয়াটারও আছে, বাট সেটা হয়তো ইউজ করাটা আমাদের বাচ্চাদেরকে আরেকটু কিভাবে প্রপারলি হাইজিন মেনটেন করতে হবে, কিভাবে আফটার টয়লেট তুমি কিভাবে ক্লিন করবে, সেটা আরেকটু ফোকাস করতে হবে। হ্যাঁ, সেই জায়গাটাতে বাচ্চাদেরকে কিভাবে বোঝানো, কারণ ওরা কিন্তু ওই হয়তোবা শুনলো কিন্তু সেটাকে ইউজ করাটা কিন্তু তাদের জন্য আমার মনে হয় অনেক জায়গায় কিন্তু তারা আটকে যায়, এবং যে কারণে আমরা সকলে পিছিয়ে পড়ছি। আমার মনে হয় আরেকটু যদি ওরা এভাবে টয়লেটে না যায়, বা ধরুন ডিউরিং পিরিয়ড ওরা চেঞ্জ করছে না, স্কুলে 7-8 ঘন্টা টানা একই প্যাডস পরে আছে, সো সেটা থেকে কিভাবে ইনফেকশন হবে, ওদের কি কি অসুবিধা হতে পারে, সেগুলো সম্পর্কে আরেকটু যদি অ্যাওয়ারনেস করা যায়, ওদেরকে আরেকটু বোঝানো যায়, ওরা অবভিয়াসলি সেটা ফলো করবে। একদম ম্যাডাম বলুন। বিদ্যালয় আমাদের দপ্তর থেকে প্রায় প্রতিটি হায়ার সেকেন্ডারি স্কুলে অ্যাডোলেসেন্ট ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করা হয়, যেখানে কিন্তু এই সমস্যাগুলি নিয়েই বাচ্চাদের আলোচনা করা হয়। এখানে মেনস্ট্রুয়াল হাইজিন, স্যানিটেশন, কিভাবে টয়লেট ইউজ করব, কিভাবে আমি আমাকে নিজেকে ক্লিন রাখবো, ওইগুলি নিয়ে কিন্তু মানে অনেকগুলি সেশন আছে যেখানে আমরা বাচ্চাদেরকে অ্যাওয়ার করি। সেখানে ম্যাডাম এই একটা আমার মনে হয় মূল সমস্যা যেটা হয়, ইন্টারেক্ট করতে বাচ্চারা হয়তো একটু পিছিয়ে বাচ্চারা ইন্টারেক্ট করে এবং ওরা বুঝে, বাট দেখা যায় যখন প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে আসে ওই তখন আপনি যেটা বললেন যে অনেক সময় যায় না, ওদের একটা ইভেন ওরা শুধু পিরিয়ডের সময় না, অনেক সময় দেখা যায় অনেক বাচ্চারা সারাদিন ইউরিন চাপিয়েও স্কুলে থেকে যায়। হ্যাঁ, ইভেন এমনও হয় যে জল খেতে চায় না। আমাদের নিজের বাড়ি ঘরের বাচ্চাদেরকেই দেখি জলও খায় না, ইউরিনালে যেতে হবে সেই ভয়ে। সুতরাং এইগুলোকে যেটা আপনি বললেন অ্যাওয়ারনেস আরো অনেক বেশি দরকার। আমাদের কন্টিনিউয়াস যদি আমরা প্রসেসিং এ থাকি, যে ওদের সাথে কথা বলা, বা অনেক সময় যদিও আমাদের স্টুডেন্ট অনুযায়ী 1-to-1 কথা বলা এত সম্ভব নয়, তারপরেও আমাদের চেষ্টা করতে হবে যে 1-to-1 কথা বলে কি করে এগুলো থেকে নিষ্পত্তি পাওয়া যায়। এবার আসছে আমাদের যে প্যাডসগুলো আছে বা স্যানিটেশন যে প্যাডগুলো রয়েছে, সেগুলো ইউজ করার পর সেগুলো নিষ্পত্তির ব্যাপারটা। মোনালিসা ম্যাডামের কাছে আমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ছোট মেয়ে, একটা ক্লাস 6-এ পড়া মেয়ে হোক বা ক্লাস 12-এ পড়া একটি মেয়ে হোক, তারা কি করে, যেটা ম্যাডাম বললেন যে অনেকক্ষণ ধরে হয়তো বা প্যাডটা সে চেঞ্জ করছে না, যদিও বা তার তাগিদ হয়ে গেছে যে চেঞ্জ করতেই হবে, তাহলে সে চেঞ্জ করে সেটা নিষ্পত্তি কি করে করবে সেটা সে ঠিকঠাক জানে না, বা জানলেও সেটা সে ভয় পায়, বা কোথাও হয়তো গুজে রেখে দিল, ফেলে দিল, যেটা ফ্ল্যাশ করে দিল। এই ব্যাপার থেকে কি করে করা যায়? আমরা প্রায় এখন পর্যন্ত প্রায় 1800-র উপর স্কুলে আমরা ইনসিনারেটর মেশিন দিয়েছি, ইনস্টল করেছি। এখন ঘটনা হয় কি ম্যাডাম, যখন আমরা ইনসিনারেটরটা স্কুলে দিলাম, কোম্পানি গিয়ে ওটা ইনস্টল করে দিল, হয়তো একজন টিচারকে উনি বুঝিয়ে দিয়ে আসলেন, এবার টিচারের দায়িত্ব থাকবে যে বাকি স্টুডেন্টদেরকে বোঝানো যে হাউ টু ইউজ ইট, আমরা কিভাবে এটাকে ইউজ করব। এবার অনেক বাচ্চা কি করবে, সে ভয়ে বলবে না, বা হয়তো লজ্জায় বলবে না, যে যেটা হয় ও লজ্জায় বলবে না। তো আমার মনে হয় প্রত্যেকটা স্কুলে যদি টিচাররা উইকলি হোক বা বাই উইকলি হোক একটা সেশন যদি ওরা নেয়, প্রত্যেক টিচার যে একজন ডেডিকেটেড টিচার থাকলো, যে যারা মানে যিনি সবসময় মেয়েদেরকে এই সমস্ত বিষয়ে কন্টিনিউ ওদের সাথে কনসাল্ট করবেন, ওদেরকে আপডেট ইনফরমেশন দেবেন, আমার মনে হয় এই জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে। আর এছাড়া যেখানে নেই, দেওয়া সম্ভব হয়নি এখন পর্যন্ত আমাদের, ওইখানে বড় ডাস্টবিন, কাভার্ড বিন ওরা ইউজ করতে পারে। এবং একদম প্রথম থেকে আমাদের আজকের এই মূল আলোচনার যে মূল লক্ষ্যটা, সেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি, এবং আমাদের সকলের মধ্যে, সমাজের মধ্যে যদি আমাদেরকে এই জায়গাগুলিকে আরও বেশি স্ট্রং করতে হয়, তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে সে ব্যাপারে একদম পরিষ্কার ধারণা রাখতে হবে। ম্যাডামের কাছে পরিষ্কার ধারণা থেকে এবার একদম অন্যদিকে যে প্রশ্নটা চলে যায়, এবং এটা বোধ হয় আমরা সকলেই মোটামুটি কম বেশি আমরা ফেস করেছি, সেটা হচ্ছে মাসিক নিয়ে কুসংস্কার। সেটাকে কি করে আমরা একদম নিষ্পত্তি করতে পারবো ম্যাডাম? সেটাও ম্যাডাম আমাদের অ্যাওয়ারনেসই করতে হবে। বিভিন্ন ধরনের কুসংস্কার এখনো আছে, অনেক। যেমন প্রথম আমি যেটা বললাম যে কাপড় যেটা ইউজ করে, সেটা প্রায় সময়ই দেখবেন যে সেটা রোদে শুকোতে দিয়েছে, বাট তার উপরে অন্য কাপড় ঢাকা দিয়ে দিয়েছে যাতে কেউ না দেখে। বাট এতে কি হচ্ছে, কাপড়টা আধ ভেজা থাকছে, শুকোচ্ছে না বা কড়া রোদ লাগছে না, এটাই ইনফেকশনের একটা উৎস হয়ে যাচ্ছে। সো যদি এটা আমরা রিকমেন্ড করব না,
ডিসপোজেবল স্যানিটারি ন্যাপকিনসই ইউজ করা দরকার, কিন্তু তারপরেও যদি কাপড় ইউজ করে সেই ক্ষেত্রে কাপড় ভালো করে সাবান দিয়ে ধুয়ে কড়া রোদে শুকোতে হবে, এবং তারপরেই কিন্তু এই কাপড়টা ইউজ করতে হবে, বা ইউজ করার পরে সেমভাবে ধুয়ে কড়া রোদে শুকোতে হবে। এটা একটা গেল। এছাড়া আরও অনেক ধরনের মিথস আছে, যেমন কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না। আমরা ফিল্ডে অনেক সময় দেখি যে সাধারণত এই টাইমে মেয়েদেরকে মাছ মাংস ডিম খেতে দেয় না, এটা খেলে শরীর গরম হয়ে যাবে, এই ধরনের কিছু কমিউনিটিতে কথা প্রচলিত আছে। সো এটা একদমই ভুল ধারণা। এই সময় ওর প্রপার নিউট্রিশনের খুব দরকার। ও ব্লিড করছে, একটা মেয়ে ব্লিড করছে, তার হিমোগ্লোবিন লেভেল আবার একটু কমে যেতে পারে এই সময়, সেজন্য ওকে এই সময় আমাদের আয়রন রিচ ফুডস যেগুলো আছে, যেমন যেগুলো খেলে রক্তের পরিমাণ বাড়ে, যেমন কচু, কাঁচা কলা, তারপর ফ্রুটস, শাকসবজি, এগুলো আরও বেশি খাওয়া দরকার। এর সাথে মাছ মাংস ডিম দুধ সব খেতে পারবে, এবং খাওয়া দরকার, ওর নিউট্রিশাস ফুডস এই টাইমে নেওয়া দরকার। আর হাইজিনটা ভালোভাবে মেনটেন করা দরকার, যেমন প্যাডস ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করা, দেন আন্ডারগার্মেন্টস যা পরবে সেগুলো ক্লিন থাকা, তারপরে প্যাড চেঞ্জ করার আগে এবং পরে হাত ভালো করে ধোয়া সাবান দিয়ে, সেটা একটা খুব জরুরি। এবং স্কুলসগুলোতেও এখন যেমন সবখানেই হ্যান্ড ওয়াশিং ফেসিলিটি আলাদাভাবে আছে, এবং হ্যান্ড ওয়াশিং প্রসেস আছে, আমাদের 6টা স্টেপ থাকে সাধারণত। সো ওই স্টেপসগুলো স্কুলে শেখানো হয়, এবং আমাদের যে স্কুল হেলথ প্রোগ্রামের আওতায় আমাদের হেলথ ওয়ার্কার্সরা কাউন্সিলার্সরাও স্কুলে যায়, তখনও কিন্তু এই স্টেপসগুলো শেখানো হয়, যে 6টা যে স্টেপ আছে। এই কুসংস্কারগুলোকে ম্যাডাম আপনি এটা তো আমাদের যেগুলো করা দরকার সেটা বললাম, এখনো এমন জায়গায় আছে যেটা আপনি এখন বললেন যে ছেলে মেয়েদেরকে, সরি ছেলে নয় মেয়েদেরকে বলা হয় যে মাছ মাংস ডিম বা প্রোটিন জাতীয় খাদ্য যেন কম দেওয়া হয়, কারণ তাহলে ওদের শরীর গরম হয়ে যাবে এবং তাতে ওদের নিষ্পানে প্রবলেম হতে পারে। যদিও এটা একদমই ভুল, উল্টোটা করা উচিত। এবং তার থেকে আরেকটাও বেশি বিপজ্জনক কথা হচ্ছে বিদ্যালয়ে পাঠানো হয় না ওদেরকে, কাউকে বলা হয় 3-4 দিন বা 5 দিন তুমি বাড়িতেই থাকবে, কোথাও যাবে না, কোনো কিছুতে অংশগ্রহণ করবে না, খেলাধুলো একদমই নয়, একদম দৌড়ঝাঁপ নয়। কোথাও এমনও হয় যে টিউশনসে বোধহয় পাঠানো হয় না, এমন জায়গায়ও আমি দেখেছি। কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে ওদেরকে নেওয়া হয় না, এখনও এমন জায়গা রয়ে গেছে। এই জায়গাগুলো থেকে আমরা কি করে আমরা এই নিষ্পত্তি পেতে পারি ম্যাডাম, এখন আপনার মনে হয়? হ্যাঁ, এই জায়গাগুলোতেও আমাদের অ্যাওয়ারনেস জেনারেশন করতে হবে, আমাদের প্যারেন্টসদেরকে বোঝাতে হবে, প্লাস বাচ্চাদেরকেও বোঝাতে হবে যে এটা একদম নর্মাল একটা বায়োলজিক্যাল প্রসেস। এই পিরিয়ডে তুমি সব কিছু করতে পারবে, খেলাধুলা করতে পারবে, এক্সারসাইজ করতে পারবে, ইয়োগা করতে পারবে, সব কিছু করতে পারবে। ইভেন স্কুলে তোমার পড়াশোনা যেভাবে চলছে রেগুলার অ্যাক্টিভিটি, তুমি সব কিছু করবে। জাস্ট তোমার খেয়াল রাখতে হবে তোমার খাবারটা পরিমাণ মতো যাতে হয়, এবং তোমার অ্যাডিকুয়েট পরিমাণে যাতে তুমি জল খাচ্ছ কিনা, নিজেকে হাইড্রেট রাখছো কিনা, সেটাই ইম্পর্টেন্ট। বাস, বাকি সব কিছু তুমি করতে পারবে, এতে কোনো বাধা নিষেধাজ্ঞা নেই। এবং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে আপনারাও যারা রয়েছেন আমাদের সাথে, তাদেরও কিন্তু এই সচেতনতা ভীষণভাবে প্রয়োজন এখনকার দিনেও। যে যারা এখনও ভাবছেন যে পিরিয়ড বা মেনস্ট্রুয়াল হাইজিন আমাদেরকে মেনটেন করতে হবে, এবং আমাদের মেয়েদেরকে শেখাতে হবে যে কিভাবে নিজের পরিচ্ছন্নতা বজায় রাখা দরকার। ম্যাডামের কাছে যাব, আপনার কি মনে হয় ম্যাডাম যে বিভিন্ন ক্লাসের যেমন হয় আমাদের সায়েন্স, ম্যাথস, বাংলা, ককবরক, যেটাই আমাদের ক্লাসগুলো হয়, এইগুলোর সাথে সাথে আমাদের কিন্তু এখনকার দিনে দেখি আমরা বিভিন্ন কারিকুলাম ক্লাস হয়। কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে সাথে হেলথ অ্যান্ড হাইজিনের একটা ক্লাস এখন বোধহয় ইন্ট্রোডিউস হয়েছে, সেটা কতটা জরুরি? অবশ্যই জরুরি, কেননা যদি এই যে আপনি বললেন যে মিথসগুলি যেগুলি মানে আমাদের মানে পুরনো আগের সময় থেকে চলে আসছে, যে রান্নাঘরে যেতে নেই, কাউকে পুজো দেওয়া যাবে না, ঠাকুর ঘরে যাওয়া যাবে না, তো ওইগুলি যদি আমরা স্কুলের মধ্যে টিচাররা দেখুন, একটা বাচ্চা কি হয় যখন সে ঘর থেকে এক ধরনের একটা জিনিস শিখে যায়, হয়তো সে ঘরে ভুলটাই শিখলো যে ওই যে ঠাকুর ঘরে যাবে না, তুমি রান্না জিনিস ধরবে না। এবার স্কুলে গিয়ে যখন টিচার ওকে বোঝাবেন যে না এগুলি এমনিতেই মিথস আছে, এগুলি মানবে না তুমি, মেন হলো হাইজিন মেনটেন করা, স্যানিটারি ন্যাপকিন ইউজ করা। আমার মনে হয় ওই মেয়েটা ধীরে ধীরে কন্টিনিউয়াসলি যখন এটা ক্লাসের মতো হবে, প্রত্যেক সপ্তাহে আলোচনা হবে বা সপ্তাহে 2 দিন 3 দিন আলোচনা হবে, ওরা এই জিনিসগুলি থেকে ধীরে ধীরে
জিনিসগুলি বেরিয়ে আসবে এবং নিজেদের মতো করে কিন্তু তারা প্রশ্ন করতে শিখবে। এখনকার দিনে যেগুলো হয় এখনো কিন্তু মেয়েরা এখন আস্তে আস্তে করছে প্রশ্নগুলো, যে কেন করব না, কেন পুজো দিতে পারবো না, কেন যেতে পারবো না, এগুলো কিন্তু করছে ওরা। কিন্তু ওই আমাদের সেই পিছিয়ে রাখা এবং পিছিয়ে থাকার যে একটা প্রবণতা রয়েছে সেগুলো কিন্তু আমরা এখনো ভুলতে পারছি না। এগুলি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। মানে আমি বলবো সমস্ত যারা প্যারেন্টস আছেন ওরাও যাতে এই জিনিসগুলি থেকে নিজেরাও বেরিয়ে আসে এবং ওদের মেয়েদের ছেলেদের সবাইকেই ছোটবেলা থেকে যাতে ওদেরকে এই সমস্ত বিষয় অ্যাওয়ার করে। করার ফলে কি হবে, যখন একটা বাড়িতে ভাই বোন আছে তো বোনের পাশাপাশি যখন ভাইও শিখবে বা জানবে এই জিনিসগুলি কি, সেও হয়তো ভবিষ্যতে তার সহপাঠী প্রতি সহমর্মিতা পোষণ করবে বা পরবর্তী সময় তার নিজের পরিবারের ক্ষেত্রে ওই জিনিসগুলিতে মনে করবো একদম, যেন তার যে লাইফ আছে বা জীবন আছে সেখানে যেন সেইগুলো চালনা করতে পারে। ম্যাডামের কাছে যাব আবারও। একটু আগে ম্যাডাম বারবারই একটি কথা বলছিলেন যে মেয়েদের সাথে সাথে ছেলেদের এই শিক্ষাটা বা এই সচেতনতা দরকার। আমরা সাধারণত কি দেখেছি, বিদ্যালয়ে যখন এই ক্লাসগুলো হয় বা এই ক্লাসগুলো করা হয় সাধারণত ছেলেদের খুব একটা বেশি ইন্টারেস্ট থাকে না বা তাদেরকে বলা হয় যে তোমরা এখানে না থাকলেও চলবে। এমনটা করা না করে তাদেরকে ইনক্লুড করা, এক্স্যাক্টলি তাদেরকে ইনক্লুড করা খুব জরুরি। কারণ আদারওয়াইজ ইন্টারেস্ট নেই বললে ভুল, সব বাচ্চারই একটা বয়সে গিয়ে জানার ইন্টারেস্ট হবে, তখন যদি সে ভুল ইনফরমেশন পায় সেটা ওর জন্য হার্মফুল হবে। সেজন্য যদি সে একটা প্রপার জায়গা থেকে সায়েন্টিফিক নলেজটা পেয়ে যায় কেন হচ্ছে সেই সম্পর্কে একদম মানে অ্যাকুরেট নলেজটা যদি পায় সেটা তার জন্য হেল্পফুল হবে। সেজন্য আমি বারবার বলছিলাম যে মেয়েদের সাথে ছেলেদেরও এই ব্যাপারে অ্যাওয়ারনেস দরকার। কারণ সে তার মাকেও বাড়িতে দেখছে নিশ্চয়ই, তার বোন যে রয়েছে বা তার যে কোনো একজন ফিমেল যে রয়েছে ওদের বাড়িতে সে তাকেও দেখছে। এবং এই একটা ব্যাপার রয়েছে খুব মানে সেই লুকিয়ে একদম না রেখে তার সামনেও একদম পরিষ্কারভাবে দেওয়া, একদম সেটা পরিষ্কার করে আমরা মেডিকেল স্টোরেও দেখি যখন স্যানিটারি ন্যাপকিনটা দেওয়া হয় সে পেপারে র্যাপ করে তারপর আমাদেরকে দিচ্ছে। তো ওই জিনিসগুলি কি মানে আমাদের অনেক মানে শুরু হয়েছে যেরকম বহুত আগে, চেঞ্জ হতেও আরো অনেক সময় লাগবে। বহু বছরের একটা প্র্যাকটিস যেটাকে আমাদের বদলাতে হলে আমাদের সামাজিক যে বদলাও এটা কিন্তু আমাদের ভীষণভাবে প্রয়োজন। বাট এখন বাচ্চারা অনেকটা স্মার্ট, তারা প্রশ্ন করে, বোঝার চেষ্টা করে কোনো কিছু, যে আমাকে বলে দিলেই আমি সেটা ফলো করবো এমন না, ওরা প্রশ্ন করে। সো ওইটা আমাদের একটা প্লাস পয়েন্ট হতে পারে এই ব্যাপারে। একদম একদম একদম। এবং এই সাথে সাথে যে কথাটা আমাদের আবারও বিদ্যালয়মুখী যদি আমরা একটা প্রশ্ন আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে বিদ্যালয়ের বিভিন্নতার মধ্যে কিন্তু ওয়াশ যেটা SH যেটা রয়েছে এইটাকে নিয়ে একটু ম্যাডাম বলুন প্রথমে। অ্যাকচুয়ালি ওয়াটার যেটা এই যে ওয়াটার স্যানিটেশন হাইজিন যেটা অ্যাক্টিভিটি, এগুলোর জন্য তো আমরা সবসময় আজকে থেকে না অনেক বছর যাবতে আমরা এগুলি নিয়ে কাজ করে যাচ্ছি যাতে প্রত্যেকটি বিদ্যালয়ে টয়লেটের ব্যবস্থা থাকে, আলাদা ছেলে মেয়েদের জন্য আলাদা টয়লেট থাকে, তারপরে আপনার জলের ব্যবস্থা, রানিং ওয়াটার থাকে, হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটি থাকে, তারপরে এই যেমন স্যানিটারি ন্যাপকিন বলুন, পেন্টিং মেশিন বলুন, এগুলির ব্যবস্থা তো আমরা করেই যাচ্ছি এবং এগুলি নিয়ে অ্যাওয়ারনেসও করা হয়। সবসময় বাচ্চাদেরকে এগুলি নিয়ে অ্যাওয়ারনেস করা হয়। এমন কিছু একটা পন্থা যদি করা যায় যেখানে ছেলে মেয়েরা কি নিজেদের প্রবলেমের কথা ছেলে মেয়েদেরকে জানাতে পারবে, মানে আমি অনেক সময় এমন হয় যে টিচারদের কাছে সরাসরি ওরা কথা বলতে পারছে না, এমন কোনো টিমকে যদি করে দেওয়া যায় হেলথ অ্যান্ড হাইজিন টিম বলে, যে তাদের সাথে সরাসরি কথা বলতে পারবে। বা আপনি যেটা বললেন যে এই যে সরাসরি কথা বলা, একটু ওদেরকে মোটিভেট করা যে এইভাবে এই কাজগুলো করো। স্কুলে হেলথ ক্লাব করা যেতে পারে, প্রত্যেকটা স্কুলে যদি হেলথ ক্লাব করে এবং কোনো একজন শিক্ষক মেন্টর হিসেবে থাকলো, একজন ফিমেল টিচারই থাকলো, যেহেতু এখনো অবধি ওই হেসিটেশনটা আমাদের থেকে যায়নি, তো কোনো একজন ফিমেল টিচারই থাকলো মেন্টর হিসেবে, স্টুডেন্টের মধ্যে দেখি ধরুন বড় ক্লাসের যারা থাকে 11-12 যারা থাকে 9-10 ওদের থেকে কেউ রিপ্রেজেন্টেটিভ থাকলো, প্লাস সমস্ত মেয়েদেরকে নিয়ে যদি আলোচনা করা হয় আমার মনে হয় ধীরে ধীরে এই জিনিসগুলি ঠিক হয়ে যাবে। মানে আমাদের যে ভুল ধারণাগুলি আছে ওগুলি থেকে আমরা বেরোতে পারবো। ম্যাডামের কাছে যাব যে বিদ্যালয়গুলিতে পরিচ্ছন্নতা একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পরিচ্ছন্নতার জন্য আমাদের শিক্ষার্থীরা কতটা এগিয়ে আসবে এবং কিভাবে তারা এর সাথে যুক্ত হবে? হ্যাঁ, পরিচ্ছন্নতার দিকে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে, বিকজ
ওদের ফ্যাসিলিটিকে ক্লিন রাখতে হবে। সেজন্য ওদেরকে ইভেন স্কুল ডিপার্টমেন্ট যেমন এডুকেশন ডিপার্টমেন্ট শেখাচ্ছে, সেইভাবে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে RKSK, রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম। এটার আন্ডারেও আমাদের প্রত্যেকটা স্কুলে একজন করে স্কুল অ্যাম্বাসেডর, একজন টিচারকে সাধারণত হেলথ ডিপার্টমেন্ট হেলথ অ্যাসপেক্টসগুলোর উপরে ট্রেনিং করান, এবং উনি ওই যে আপনি বললেন একটা গ্রুপ স্টুডেন্টসদেরকে তো করানি, প্লাস একটা গ্রুপ পিয়ার গ্রুপ এডুকেটরস হিসেবে ওনারা সিলেক্ট করে ওই গ্রুপটাকে ইউটিলাইজ করেন ফর অ্যাওয়ারনেস জেনারেশন। সো ওইটা একটা ভালো আমাদের প্ল্যাটফর্ম যেখানে বাচ্চারাই বাচ্চাদেরকে শেখাবে। এবং আমার মনে হয় এই যে পিয়ার গ্রুপ লার্নিং সবসময় কিন্তু এফেক্টিভ। আমরা গত কয়েকদিন আগে একটি অনুষ্ঠান এখানে করেছিলাম পিএমসি বিদ্যালয় নিয়ে, তখনও কিন্তু আমরা এই কথাটা বলেছিলাম যে সাধারণ ক্ষেত্রে কিন্তু ছেলেমেয়েরা নিজেদের কাছ থেকে যতটা শিখতে পারে একদম সরাসরি, শিক্ষকটা কিন্তু ততটা কিন্তু ওদের কাছাকাছি যেতে পারেন না, বা অভিভাবকরাও সমানভাবেই। সুতরাং আমরা কিন্তু এটা দেখতে পারি যে একটা স্যানিটেশনের বা হাইজিনের জন্য যদি একটা গ্রুপ আমরা করা যায়, তাদের সরাসরি কথা কিন্তু তারা শুনবে। আজকের এই আলোচনা থেকে অনেক কিছু বেরিয়ে এলো। আমার সব থেকে ভালো লাগার যে কথাটা এসছে সেটা হচ্ছে এই যে কুসংস্কার থেকে আমাদের আরও এগিয়ে আসতে হবে। ম্যাডাম, ছোট্ট করে দুজনের কাছ থেকে একটু শুনবো, বিদ্যালয়ে যে আমাদের যারা রয়েছে ছেলেমেয়েরা, তাদের সকলের ক্ষেত্রে কি বার্তা দিতে চান আপনারা দুজনে একটু করে শুনবো। প্রথমেই বলবো যে যখন এই পিরিয়ডের সময় যে সমস্ত ছাত্রীরা স্কুল বন্ধ করে, আমি তাদেরকে বলবো যে এরকম কিছু না, যেটা ম্যাডামও আলোচনা করলেন যে ভালো করে খাওয়া দাওয়া নেওয়া দরকার, পুষ্টিকর খাওয়া দরকার, এবং যেটা হাইজিন মেনটেন করা দরকার সেটা মেনটেন করে স্কুলে আসলেই যথেষ্ট। আর মিথ সম্পর্কে বলবো, এই সমস্ত ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। শুধু ছাত্রছাত্রীরা না, আমি পিতামাতাদেরও বলবো, শিক্ষক শিক্ষিকাদেরও বলবো, যারা এখনো এই অন্ধকার যুগে বসবাস করছেন, আপনারা বেরিয়ে আসুন। একটা বাচ্চাকে ছোটবেলা থেকেই স্যানিটেশন হাইজিন এগুলো শিক্ষা দেন, ভালো খাবার, ওদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করুন। ম্যাডাম, আমি ম্যাডামের রেফারেন্সে জাস্ট বলবো যে ম্যাডাম যেটা বললেন যে কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে আমাদের, তো সেজন্য সবার এগিয়ে আসতে হবে। আমি প্যারেন্টসদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা বাচ্চাদের সঙ্গে ফ্রিলি কথা বলুন। স্কুলেও যেমন কথা বলছে টিচার্সরা, প্যারেন্টসদেরও উচিত এখন ফ্রিলি সত্যি কথাটা কিভাবে হয়, নর্মাল প্রসিডিওর এটা, সেটাকে গোপনীয়তা না রেখে ছেলেমেয়েদের সাথে কথা বলা দরকার। এখন যতটা আমরা কথা বলবো ততটা যে ব্যাপারগুলো নর্মালাইজ হয়ে যাবে, ওরাও সেটাকে নর্মালভাবে নিতে শিখবে, এবং নর্মালভাবে নিলেই যদি কোনো সমস্যা হয় সেগুলোও উঠে আসবে, তখন আমরা সেগুলোর উপর কাজ করতে পারবো। এবং হেলথ অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য অনেক অ্যাক্টিভিটিস করছে। সো এবং স্যানিটারি ন্যাপকিন ফ্রি অফ কস্ট স্কুলগুলোতে যেমন দিচ্ছে, আমাদের হেলথ ডিপার্টমেন্টেরও NHM-এর আন্ডারেও পারচেস করা হচ্ছে, যেগুলো BIS সার্টিফাইড। সো স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা স্যানিটারি ন্যাপকিনসও পারচেস করছি, এবং সেগুলো স্কুলগুলোতে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। সো গভর্নমেন্টের অনেক ধরনের স্কিমস আছে, সেগুলোর আন্ডারে এখন অনেক কাজ চলছে। সো হোপফুল যে প্রপার অ্যাওয়ারনেস হলে আমাদের এই কুসংস্কারগুলো থেকে আমরা সবাই বেরিয়ে আসতে পারবো, এবং আমাদের বাচ্চারা সুস্থ থাকবে। একদম, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আজকে ডিডি ত্রিপুরার এই মেনস্ট্রুয়াল হাইজিনের এই অনুষ্ঠানে অনেক আলোচনা, অনেক কিছু নতুন আমরা আবার শুনলাম, আবার নতুন করে আমরা শিখলাম। আপনাদের সকলের কাছে যে কথাটা আমরা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের সশক্ত ভারতকে আমরা যদি চালিয়ে নিতে চাই, তাহলে আমাদের মেয়ের সাথে সাথে ছেলেদেরকেও কিন্তু সেই জ্ঞানটা দিতে হবে, এবং সচেতনতা সকলের জন্য, শুধুমাত্র একটি গ্রুপের জন্য যেন সীমাবদ্ধ না থাকে, সেদিকে আমাদের সকলে খেয়াল রাখতে হবে। আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করব আজকের এই অনুষ্ঠান। নমস্কার।